হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জানি যে আগামীকাল তোমাদের সবার এক্সাম, সো সবাই একটু নার্ভাস, বাট নার্ভাস হওয়ার কিছু নাই, ঠিক আছে? সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হও। তোমরা কিভাবে কি করবা আগামীকাল, সো সেটা নিয়ে বলবো। আজকে খুব বেশি পড়াবো না, অল্প কিছু এমসিকিউ দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে? সো অ্যান্ড তোমরা ওভারঅল যা প্রিপারেশন অলরেডি সব নিয়ে নিয়েছো, সো নতুনভাবে কোনো কিছুই পড়ার নাই। আর আজকে আমি তোমাদের খুব বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আজকে রাতটা তোমাদের জন্য ক্রুশিয়াল, বিকজ তোমরা এখন সব কিছুর জন্যই ওভারঅল একটা রিভিশন দিবা। অলরেডি আশা করি তোমাদের রিভিশন দেওয়া শেষ প্রায়। এখন লাস্ট মোমেন্টে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কি নিজেকে একটু কি করা, বুস্ট করা, ওকে? যেন তোমার মনের মধ্যে ভয় কাজ না করে, ওকে? সো আমি অল্প কিছু সময় নিব যেন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। হ্যাঁ, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো যেন তোমার ভাই ব্রাদার যারা আছে তারা যেন দেখতে পারে, ওকে? সো আমিও এখানে অল্প কিছু এমসিকিউ রেখেছি যেগুলা খুবই ইম্পর্টেন্ট ওভারঅল সব চ্যাপ্টার থেকে, বিকজ এখন তোমাদের কি করা যাবে না, মানে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না বা খুব বেশি বড় ক্লাস নেওয়া যাবে না। আগামীকাল তোমাদের পরীক্ষা আছে, আজকে দ্রুত তোমরা কি করবা, নিজেকে একটু রিল্যাক্স রেখে শুয়ে পড়বা। হ্যাঁ, আমি এটাই বলবো যে কী করবে, তোমাদের যে পেপারসগুলো দরকার এগুলো তোমরা গুছিয়ে রাখবা। হ্যাঁ, দেন ওভারঅল তোমরা একটু জাস্ট, মানে এখন তো আর ওইভাবে পড়ার কিছু নাই, নিজের মধ্যে যেন কনফিডেন্সটা গ্রো হয় অতটুকু তোমরা দেখবা, এর বেশি কিছু করবা না। আজকে রাতে তুমি এক রাতে পরে কোনো কিছুই করতে পারবে না, যা করছো এনাফ। হ্যাঁ, সো তোমরা জাস্ট নিজে এই বিশ্বাসটা রাখো যে তোমাকে দিয়ে হবে। সো তোমাদের প্রিপারেশন জানার হয়েছে, এখন তোমরা কি করবা, নিজেকে একটু রিল্যাক্স রাখবা আর যার যার ধর্ম অনুসারে তোমাদের সৃষ্টিকর্তার কাছে যেন তোমার ভাগ্যটা যেন একটু ফেভার করে এটা তুমি বলবো। বিকজ অ্যাডমিশন টেস্টে তোমার পরিশ্রম যতটুকু ভূমিকা রাখে, ভাগ্য ঠিক ততটুকুই ভূমিকা রাখে। মানে লাইক ধরো তুমি পরিশ্রম করলা, ধরো পরিশ্রমের কারণে তুমি 50% আগাইছো, বাট ভাগ্য যদি ফেভার না করে তুমি কিন্তু 50% কিন্তু তোমার মাইনাসই থেকে যাচ্ছে। সো ভাগ্যটা ফেভার করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ভাগ্যটা ফেভার কখন করবে, ভাগ্যটা যখন সৃষ্টিকর্তা তোমার প্রতি পজিটিভ থাকবে। সো এটা চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে? অ্যান্ড মানে ক্লাস শুরুর আগেই বলে দিচ্ছি যে তোমরা কি করবা, আগামীকাল এক্সামের জন্য যার যার যা যা প্রয়োজনীয় পেপারস আদার্স এগুলো রাখবা। হ্যাঁ, পারলে যদি একটু, অনেকের কি হয় নার্ভাসনেস বেশি কাজ করে, হ্যাঁ গলা শুকিয়ে যায়, ওই মুহূর্তে তোমার পানি যদি ছোট একটা পানির বোতল রাখা যায় ওইটা রাখবা। হ্যাঁ, এবং লাস্ট ক্লাসে যেটা বলছে যে তোমাদের পেপারস যেগুলা এগুলো সব ঠিকঠাকভাবে চেক করে নিয়ে যাবা। অ্যান্ড হচ্ছে বৃত্ত ভরাট করার সময় খুব ভালো হবে, মানে প্রথম পৃষ্ঠাটা যেখানে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন, সেট, আদার্স এগুলো খুব ভালোভাবে ফিল আপ করবা, ওকে? সো আমরা বেসিক কিছু কথা বললাম। হ্যাঁ, শেষে আমরা ক্লাসের শেষে আবার কিছু গাইড করব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কি করবা, জিজ্ঞেস করবা। সো ওগুলোর আনসার দেবো। আচ্ছা, আমি করে বলতে ভাই এটাকে অবাণিজ্যের জন্য না, বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের কমার্স স্টুডেন্টদের জন্য আর কি, অবাণিজ্যের জন্য না, ওকে? সজীব রহমান বলতেছে হ্যাঁ আপনি কি ফোন পাইছেন? না, ফোন তো এত সহজে পাওয়া যায় না, বাংলাদেশ তো অনেক সিস্টেমের ব্যাপার আছে। সো ওইটা সমস্যা নাই, ঠিক আছে? সো আমরা পড়া শুরু করি। হ্যাঁ, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। হ্যাঁ, যতটুকু পারা যায় যেগুলো ইম্পর্টেন্ট এরকম কিছু। হ্যাঁ, সো প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলি সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন তখন ব্যবস্থাপক হিসেবে তিনি কেমন? বলো। যে বলছে যে কি একজন ব্যবস্থাপক তার কোয়ালিটি মেনটেন করে, সব কাজ ঠিকঠাকভাবে করে, বাট একটু তুলনামূলক অন্যদের থেকে একটু সময় বেশি লাগে, তখন আমরা এটাকে কি বলবো? বলো। তখন আমরা এটা কি বলবো? উনি কিরকম দক্ষ কিন্তু অকার্যকর, নেতা কিন্তু শীর্ষ ব্যবস্থাপক নন। এরপর কি? প্রকল্পমুখী কিন্তু অকার্যকর, কার্যকর কিন্তু অদক্ষ। কি হবে বলো? ওকে, সবাই একটু বলো। সবাই একটু দ্রুত রেসপন্স করবা, বিকজ তোমাদের খুব বেশি সময় নেওয়া যাবে না আজকে, ওকে?
ওকে, সো সবাই একটু দ্রুত আনসার করো। আচ্ছা, একজন আনসার করছে, ওকে, হ্যাঁ জান্নাত আনসার করছে, হ্যাঁ। সো উনি যেহেতু সব কাজ ঠিকঠাকভাবে করতে পারছে, হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করতে পারছে, তাহলে বলা যায় কি তার কাজ ঠিক আছে, সে কার্যকর, সে কি কার্যকর। কিন্তু দক্ষতা জিনিসটা কি, মানে একটা কাজ ধরো দুইজনই করলো, হ্যাঁ, দুইজন করার পরে দেখা গেলো যে কি একজন একটু দ্রুততম সময় করলো, একজন একটু মানে বেশি সময় নিয়ে করলো। দ্যাট মিনস কি, যে বেশি সময় নিল আর যে কম সময় নিল একই কাজ করতে, যে কম সময় নিল দ্যাট মিনস তার দক্ষতা বেশি এই কাজে। সো এখানে কি হবে, তাহলে কি এটা কি হবে, উনি কার্যকর কিন্তু কম দক্ষ, হ্যাঁ, কম দক্ষ। ওকে, এবার আসো, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত, বলো তো এটা কি হবে, বলো। আচ্ছা, আফসানা ইকরা বলছে, আমাদের টেস্ট চলছে। ওকে, যাদের টেস্ট চলছে তাদের তো এটা তো কাদের ক্লাস বলো তো, এটা রাবি অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য। ওকে, রাবি অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য। ওকে, সো দেখো, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত, হ্যাঁ, কাদের কাছে কাদের কাদের ক্ষেত্রে বা কোন নীতির ক্ষেত্রে, এটা আমরা যে 14টা নীতি জানি, হ্যাঁ, ওখানে কি বলা আছে, ওখানে বলা আছে কি নির্দেশনার ঐক্য নীতিতে কি বলা আছে, যা আমাদের সবার জন্য একই লক্ষ্যে কাজ করতে হবে, এটার জন্য সবার জন্য সেম নির্দেশনা, একই নির্দেশনা থাকবে। নিয়মানুবর্তিতার নীতি মানে কি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে আমাদের সবার কি করতে হবে, একদম সঠিক সময়ে কাজ করতে হবে, টাইম মেনটেন করতে হবে। শৃঙ্খলার ঐক্যনীতি, শৃঙ্খলার ঐক্যনীতির মূল বক্তব্যটা কি, শৃঙ্খলার ঐক্যনীতির মূল বক্তব্য হচ্ছে যে কি আমার, হ্যাঁ, যে যেই কাজে পারদর্শী, যেই বস্তুটা যেই জায়গায় বেশি স্যুট করবে তা আমি তাকে কি করব ওই জায়গায় রাখবো। এটা হচ্ছে কি শৃঙ্খলার ঐক্যনীতি। বিষয়বস্তুগুলোকে কি করা, হ্যাঁ, যেই ধরো যে টেবিলটা অফিসের রাইট কর্নারে রাখলে ভালো হবে ওইটা ওখানেই রাখা, এটা হচ্ছে কি শৃঙ্খলার ঐক্যনীতি। ওকে, আর আদেশের ঐক্যনীতি হচ্ছে কি একজন ব্যক্তির একজন মাত্র আদেশদাতা হবে। তাহলে এখানে বলছে কি কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করবে, আদেশের ঐক্যনীতি। ওকে, সো আমি সবগুলো পয়েন্ট এখানে ব্যাখ্যা করে দিলাম, যেন ধরো তোমার এখানে এই কোশ্চেনটা আসছে, অন্য একটা অপশন দিয়েও তোমার কোশ্চেন আসতে পারে। ওকে, এবার আসলে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা। সো আমরা পরিকল্পনাকে প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কি ভাই, কি বলো, একার্থক, একার্থক, আরেকটা হচ্ছে কি স্থায়ী। ওকে, একার্থক আর স্থায়ী, এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। আর স্থায়ী কোনগুলা, স্থায়ী পরিকল্পনা আমরা ওই সব পরিকল্পনাকে বলি যেই পরিকল্পনাগুলা বারবার ইউজ করা যায়, রিসাইকেল বা রিইউজ করা যায়, বারবার রিইউজ করা যায়। হ্যাঁ, যে মানে আমি একটা প্ল্যান করলাম, এটাই বছর ঘুরে সবসময় এভাবেই চলবে, এটাকে আমরা বলতেছি কি স্থায়ী, বারবার এটা যখন ব্যবহার করা যাবে। আর একার্থক কি, আমি একটা প্ল্যান করলাম, এটা ওই নির্দিষ্ট কাজের জন্য বা এটা একবার ইউজ করা যায়, ওয়ান টাইম আমরা যেটাকে বলি, হ্যাঁ, সো ওয়ান টাইম। সো এখানে বলছে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা। সো আমরা স্থায়ী পরিকল্পনার আন্ডারে বেশ কিছুই আছে, সেগুলোকে আমরা সংক্ষেপে এভাবে মনে রাখি যে কি নীতির কৌশল। ওকে, নীতির কৌশল, নীতি, রীতি, হ্যাঁ, কৌশল, এরপরে কি পদ্ধতি। ওকে, এরপরে কি এই যে কয়েকটা আছে, কি বলে নিপার কৌশল, হ্যাঁ, সো নিপা হচ্ছে কি নীতি, রীতি, পদ্ধতি। সো এই বিষয়গুলো মিলে হচ্ছে কি আমার স্থায়ী পরিকল্পনা। অ্যান্ড এগেইন আমাদের হচ্ছে কি একার্থক পরিকল্পনা আছে। একার্থক পরিকল্পনা মানে যেগুলো আমরা হচ্ছে কি একবার পালন করি। সো কর্মসূচি হচ্ছে কি এক ধরনের কি একার্থক পরিকল্পনা, যেটা আমরা কি করি একবার করি বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো কাজের জন্য, সেটাকে আমরা কি বলি একার্থক। কর্মসূচির
হ্যাঁ, এই কর্মসূচি হচ্ছে কি, কর্মসূচি হচ্ছে বৃহৎ বৃহৎ একার্থক পরিকল্পনা। আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা যেটা করি ছোট ছোট প্রকল্প, ঠিক আছে। এখন যদি আমি সেফর, হ্যাঁ, নিপার কৌশল, ওকে, এটা হচ্ছে কি নিপার কৌশল। ওকে, দেখো আমরা যদি এটাকে কি করি, এটাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই কর্মসূচি আর প্রকল্পের ডিফারেন্সটা কি। সো কর্মসূচি জিনিসটা হচ্ছে লাইক ধরো আমরা কি করতে চাই, আমরা আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সো আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়তে হইলে আমার অনেকগুলো কাজ করা লাগবে। সো আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়া এটা হচ্ছে আমার কর্মসূচি। তাহলে প্রকল্প কি হবে, লাইক ধরো আর্সেনিক মুক্ত গড়তে হইলে প্রথমে আমার যেটা করতে হবে, প্রথমে কোনটাতে আর্সেনিক আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, যে আর্সেনিক যেটাতে আছে এটা রেড কালার, যেটাতে নাই সেটা গ্রিন কালার করে দিব। এরপরে মানুষকে সচেতন করতে হবে, এটার জন্য বাজেট পাস করতে হবে। এই যে বাজেট পাস করা এটা এক ধরনের কাজ, রং করা এটা এক ধরনের কাজ, মানুষকে সচেতন করা এটা আরেক ধরনের কাজ। এই 3-4টা প্রকল্প মিলে আমার ওই কর্মসূচিটা কি হবে, বাস্তবায়িত হবে। সো কর্মসূচি হচ্ছে কি আমার বৃহৎ একার্থক পরিকল্পনা, আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমার অনেকগুলা প্রকল্প বাস্তবায়ন করতে হয়। ওকে, তাহলে হচ্ছে কি এই প্রকল্পও আমার একার্থক, হ্যাঁ, কর্মসূচিও একার্থক। এরপরে আমার কি বলে বাজেটও হচ্ছে একার্থক। সো আমি মানে সামগ্রিক রিলেটেবল যতগুলা কোয়েশ্চেন আসতে পারে সম্ভাব্য, হ্যাঁ, সো ওগুলাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি যেন তোমার জন্য ইজি হয় রিলেট করা। ওকে, তাহলে এখানে কর্মসূচি কি হবে, অবভিয়াসলি একার্থক। ওকে, কর্মসূচি কি হবে ভাই, একার্থক পরিকল্পনা। ওকে, আই গেস ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আই গেস কোয়েশ্চেন নাই। আর মধ্যমেয়াদী, হ্যাঁ, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এগুলো তো জানোই, যে 1 বছরের মধ্যে হইলে এটা স্বল্পমেয়াদী, 1 থেকে 5 বছরের মধ্যে হইলে এটা মধ্যমেয়াদী, আর 5 বছরের অধিক সময়ের জন্য হলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বলি। ওকে, এবার বলো, এক্স কোম্পানি বর্তমানে তীব্র প্রতিযোগিতার বাজারে, কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বা, তীব্র প্রতিযোগিতার বাজারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে, হ্যাঁ, প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী 5 বছরের মধ্যে এর পণ্য নিলে নতুন কোম্পানির পরিকল্পনাটি কি ধরনের। আচ্ছা, মানে পণ্য লাইনের নতুন পণ্য আনতে চাই, তাহলে কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের, বলছে তীব্র প্রতিযোগিতার বাজারে সে যদি কি করতে চায় 5 বছরের মধ্যে পণ্য লাইনে নতুন পণ্য এনে সে কম্পিটিটরদেরকে বিট করতে চায় আর কি, কম্পিটিটরদের থেকে সে ভালো সার্ভিস দিতে চায়, তাহলে কি করতে হবে ভাই। ওকে, তাহলে এটা কি ধরনের কৌশল হবে, হ্যাঁ, বা কি ধরনের পরিকল্পনা হবে, এটা কি কার্যভিত্তিক নাকি হচ্ছে কি কৌশল, দীর্ঘমেয়াদী, বিভাগীয়। এখন তুমি এখানে এটা মনে রাখবা কিভাবে, যে এটা কৌশল কিনা নাকি এইটা আমার কার্যভিত্তিক কিনা। ওকে, আচ্ছা, এখন এটা আমি ক্লিয়ার করে দিই। এটার আনসার হচ্ছে কি ভাই, কৌশল। এটা কৌশলগত পরিকল্পনা। এখন কেন কৌশলগত, কৌশলগত পরিকল্পনা কখন হয়, যখন তুমি কি করবা বলতো, কম্পিটিটর বা প্রতিযোগী, ওকে, প্রতিযোগীদের কি করতা, বিট করতে চাও, বা প্রতিযোগীদের থেকে ভালো সার্ভিস প্রোভাইড করতে চাও, হ্যাঁ, কম্পিটিটর বা প্রতিযোগীদেরকে, হ্যাঁ, কি করতে চাও, পরিকল্পনার মাধ্যমে পরাস্ত করতে চাও, হ্যাঁ, বা পরিকল্পনার মাধ্যমে মোকাবেলা করতে চাও, হ্যাঁ, মাধ্যমে মোকাবেলা করতে চাও, তখন আমরা সেটাই কি বলবো, কৌশল। তাহলে এখানে কোশ্চেনে আমার একটা, হ্যাঁ, এখানে আমার হিন্টস ছিল কি, সে তীব্র প্রতিযোগিতার বাজারে, দ্যাট মিনস সে প্রতিযোগীদের, হ্যাঁ, আর কে বিট করতে চায় কোনোভাবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমার কি দরকার, কৌশল প্রয়োজন। ওকে, বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে, সমবায় সমিতি
সমবায় সমিতি নিয়ে তোমাদের আই গেস আইডিয়া আছে। সমবায় সমিতি টপিকটা একটু ইম্পর্টেন্ট, সো তোমরা রিভিশনের সময় একটু ভালোভাবে দেখবা। লাইক এখান থেকে তোমার কোয়েশ্চেন আসে যে ধরো কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা কতজন, বা সদস্য সংখ্যা কতজন হয়, মিনিমাম কতজন হয়, ম্যাক্সিমাম কতজন হইতে পারে, এই টাইপের কোয়েশ্চেন আসে। ওকে, সো এটা তোমরা একটু আনসার করো। ওকে, ওকে, আচ্ছা, জাহানারা ইসলাম হচ্ছে 5A। হ্যাঁ, সো আমরা জানি কি সমবায় সমিতিগুলা কি LGRD। LGRD এটার বাংলা কি দেখো, লোকাল মানে কি স্থানীয়, গভর্নমেন্ট মানে কি সরকার, এবার কি দেখো লোকাল, হ্যাঁ এটাকে বলে কি LGRD, স্থানীয় সরকার উন্নয়ন সংস্থা বা বোর্ড, এই টাইপের আর কি। ঠিক আছে, সো এইটার সর্বশেষ মানে এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বশেষ উপদেষ্টা ছিল আমাদের আসিফ মাহমুদ। ঠিক আছে, শিক্ষার্থীদের ইয়া থেকে। সো এটা কি, এটাকে আমরা LGRD সংক্ষিপ্ত রূপ আসতে পারে, আবার হচ্ছে কি তোমার পূর্ণ রূপও আসতে পারে। হ্যাঁ, পল্লী, স্থানীয় পল্লী উন্নয়ন সংস্থা বা বোর্ড, এই টাইপের একটা আর কি। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার নোটিশ দিতে হয় কতদিন পূর্বে? ওকে, সো দেখো বার্ষিক সাধারণ সভার নোটিশ এটা যে কোনো সবার ক্ষেত্রেই হইতে পারে। ওকে, মানে কোম্পানি রিলেটেড যে সভাগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কি হয়, আমার নোটিশগুলো এভাবে একটা ফিক্সড ডেট আগে আমাদের ইনফর্ম করতে হয়। ওকে, ওকে, সো এইটা তোমাদের সবারই পারা উচিত এবং এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো এটা কি হবে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার 21 দিন পূর্বে। এটা এখন বার্ষিক সাধারণ সভা ক্ষেত্রেও অন্যান্য যে সভাগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমার 21 দিন পূর্বে দিতে হয়। পূর্বে মানে আগের রুলস অনুযায়ী 14 দিন ছিল, বাট আপডেটেড রুলস অনুযায়ী সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমার 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। সো এটা তোমরা সবাই ভালোভাবে জানো। সো এটা ইম্পর্টেন্ট, সাধারণ সভার কতদিন আগে দিতে হয় বা সভাগুলোর কতদিন আগে আমার নোটিশ দিতে হয়। ওকে, নিচের কোন দলিলের কার্যক্ষেত্রের বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ বলে বিবেচিত হবে? এটা আনসার করো। দেখো এখানে বলছে একটা, বলছে কি কোন দলিলের বাইরে যদি কোনো কাজ করা হয় তাহলে এটাকে ক্ষমতা বহির্ভূত কাজ বলা হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি কোনো একটা কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে, ঠিক আছে, একটা কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে কোন দলিলের বাইরে কোনো কাজ করা যাবে না। আমরা কোম্পানির দলিল প্রধানত দুইটা কাউন্ট করি। একটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রধান দলিল যেটাকে বলে থাকি বা সংবিধান হিসেবে আমরা যেটাকে জানি সেটা হচ্ছে কি আমার স্মারকলিপি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল যেটা সেটা হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। সো পরিমেল নিয়মাবলী হচ্ছে কি এবং এই দুইটা কি স্মারকলিপি হচ্ছে কি আমার বাহ্যিক এবং সামগ্রিক বিষয়াবলী কি করে দেখভাল করে, কিভাবে কি হবে, আমার বাহ্যিক পক্ষের সাথে কি ধরনের সম্পর্ক মেনটেন হবে, কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে আলোচনা করে। আর পরিমেল নিয়মাবলী আমার অভ্যন্তরীণ দায়ী দায়িত্ব ক্ষমতার ব্যাখ্যা কি বিস্তারিতভাবে পরিমেল নিয়মাবলী বলে। এখানে বলছে যে কোনটার বাইরে কোনো কিছু করলে ক্ষমতা বহির্ভূত হবে। লাইক বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলছি সংবিধানের বাইরে কোনো কিছু করা যাবে না। একটা কোম্পানির ক্ষেত্রে সংবিধান কোনটা? একটা কোম্পানির ক্ষেত্রে সংবিধান হচ্ছে যে কি ভাই বলো, কোম্পানির ক্ষেত্রে সংবিধান কি স্মারকলিপি বা সংঘ স্মারক, প্রধান দলিল বা গুরুত্বপূর্ণ দলিল। এর বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না। ওকে, সো অনেকেই ভুল করতেছো এখনো, ভুল করাটা স্বাভাবিক, বাট এই মুহূর্তে ভুল করাটা একটু দুঃখজনক এবং কষ্ট লাগে আর কি। ঠিক আছে,
স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্দেশ করে? কার্যক্ষমতা সীমা মানে তুমি কতটুকু কাজ করতে পারবা, কতটুকু কাজের এখতিয়ার তোমার আছে। ওকে, কতটুকু কাজের এখতিয়ার তোমার আছে, এটা কি হবে বলো সবাই, সবাই একটু দ্রুত বলো। বলো, এটা তোমাদের পারার কথা এবং এইটা ইম্পর্টেন্টও বটে। আজকে দেখো আমি খুব বেশি কোয়েশ্চেন তোমাদের হয়তো প্র্যাকটিস করাবো না, বাট যেগুলো করাবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, লুবনা আক্তার আনসার করছে, সুমাইয়া মলি আনসার করছে, জাহানারা ইসলাম, আফরোজা পারভিন রাখি। ওকে ফাইন, তাহলে দেখো ভাই স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্দেশ করে? সো কোম্পানি কি কাজ করবে, হ্যাঁ কি কাজ করবে, কেন এটা গঠিত হয়েছে, এই বিষয়বলিগুলো কোন ধারায় উল্লেখ থাকে বলো তো? আমরা তো কোম্পানির 6টা ধারা আছে, নাম ধারা, হ্যাঁ নাম ও ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, হ্যাঁ এই যে 6টা ধারা আছে, এই 6টা ধারা অবশ্যই তোমরা মনে রাখবা, তোমার এখানে কোশ্চেন আসে। সো এই 6টা ধারার মধ্যে অন্যতম একটা ধারা হচ্ছে কি উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারাতে কি ব্যাখ্যা থাকে? উদ্দেশ্য ধারাটা আমার প্রতিষ্ঠানটা কেন, কি উদ্দেশ্য নিয়ে গঠিত হচ্ছে এবং কি কাজ করবে এগুলা বলা থাকে। সো উদ্দেশ্য দ্বারা কি আমার কার্যক্ষমতার সীমাকে নির্দেশ করবে, বিকজ এখানে আমি কি করব না করবে এগুলো এক্সপ্লেইন থাকে আমার এই ধারাতে। ওকে, আচ্ছা ওকে, ওকে। অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণত আমরা কি করি, সাধারণত আমরা কি করি ভাই, যেটা হয় যে আমরা বিলোপ সাধনের ধারা এগুলো মনে রাখি, বাট এই কোশ্চেনটা আসে যে কি কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ওকে, বলো কোথায় বলা হয়েছে? ওকে, সো এটা তো আমাদের সবার জানার কথা, ভুল করলে চলবে না। ওকে, সি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি 58 ধারা। ওকে, এটা মুখস্থ করতে হবে। 1932 সালের অংশীদারি আইন অনুসারে পরিচালিত হয়, ঠিক আছে। আর বিলোপ সাধনের ধারাগুলো মনে রাখবা, ওইটা তো মনে আছে যে সবার বিশেষ বিয়া। ওকে, এটা তো তোমাদের মনে আছে আই গেস। আর যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে কি বলে? এইটা তোমাদের পারার কথাই, কারণ একটু আগে আমি যখন ব্যাখ্যা করতে গেছিলাম নীতিগুলা, ওখানে আমি এই রিলেটেড ব্যাখ্যা অলরেডি করে দিছি। এই জন্যই হচ্ছে কি বিস্তারিত ব্যাখ্যা করি, যেন তোমার কি হয়, হয়তো তুমি একরকম কোশ্চেন প্র্যাকটিস করতেছো, হ্যাঁ মানে হুবহু ওইটা আসলো না, বাট ওইটার ব্যাখ্যার সাথে রিলেটেবল কোশ্চেনগুলো বা অপশনসগুলো থেকে তোমার কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। সো এখন তোমার এজন্য ব্যাখ্যাগুলো জানলে তোমার জন্য ইজি হয় সব কিছু। ওকে, আচ্ছা, তো এখানে কি বলছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনায় কি বলা হয়? সো নির্দেশনার ঐক্যনীতি, শৃঙ্খলার ঐক্যনীতি, শৃঙ্খলার নীতি, জোড়াময়ী শিকল নীতি, সাম্যের নীতি, কি হবে? সো এটা তোমরা সবাই জানো, নির্দেশনার ঐক্য তো বললাম যে সবার জন্য একই গাইডলাইন থাকবে, একই নির্দেশ থাকবে। জোড়াময়ী শিকল নীতি, জোড়াময়ী শিকল নীতি মানে কি, শিকল মানে কি বুঝো তো? শিকল দেখতে কিরকম হয়, এরকম না, এরকম হয়, হ্যাঁ শিকল দেখতে এরকম হয়। জোর আর মই কি হয়, ধাপে ধাপে থাকে, তাই না? সো একটার পর একটা, একটার পর একটা। সো এখানে জোড়াময় শিকল নীতি বলতে বোঝায় যে আমার একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের এমপ্লয়িজ থাকে, অনেক এমপ্লয়িজ থাকে, তাদের ক্যাটাগরি করা থাকে, কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, কার সাথে কি ধরনের সম্পর্ক, হ্যাঁ এগুলা ব্যাখ্যা করা, এই সম্পর্কটা নির্ধারণ করে দেওয়া, এটাকে বলে কি, কে কার সাথে কিভাবে কানেক্টেড, কে কার কাছে জবাবদিহি করবে, কে কার বস কি, এই সব কিছু হচ্ছে কি জোড়াময় শিকল নীতিতে উল্লেখ করা থাকে। হ্যাঁ, আর সাম্যের নীতি তো বুঝছো, সবাইকে সমান চোখে দেখতে হবে, সবার জন্যই সমান, হ্যাঁ সুযোগ সুবিধা থাকতে হবে। আর শৃঙ্খলার নীতির ব্যাখ্যাই হচ্ছে কি কোশ্চেনটা,
যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখতে হবে। এটা আমি যদিও পূর্বে ব্যাখ্যা করেছি। ওকে, এখন বলো ব্যবস্থাপনা ইকুয়ালস টু যদি চোখ হয়, হ্যাঁ ব্যবস্থাপনাকে যদি আমরা চোখের দৃষ্টিতে কল্পনা করি, হ্যাঁ যে যে কী করবে, যে সব দেখবে, তাহলে আমরা সংগঠনকে কিসের সাথে তুলনা করতে পারি? ওকে, তো সংগঠন কিসের সাথে তুলনা করতে পারি? বাহু, বক্ষ, মস্তিষ্ক, কপাল। কি হবে বলো, কি হবে? সবাই দ্রুত বলবা। ওকে, আচ্ছা, আনসার করেছে সেলিম। ওকে, সো ব্যবস্থাপনা ইকুয়ালস টু যদি চোখ হয়, তাহলে আমরা সংগঠন ইকুয়ালস টু কি লিখবো? ওকে, একজন বলছে এ, একজন বলছে বি। আচ্ছা, কারটাই হবে বলো, এ হবে না বি হবে? দেখো, ব্যবস্থাপনাকে চোখের দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে। চোখ মানে কি, যে দেখবে, ওভারভিউ দেখবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এখন কোনো কিছু যদি হ্যাঁ ঠিক করা লাগে, হ্যাঁ ঠিকের কাজটা কে করবে? সংগঠিতকরণ না, সংগঠন। সংগঠন কি করবে? এই যে কাজগুলা বাস্তবায়ন করবে। আর বাস্তবায়ন কিসের মাধ্যমে হয়? আমরা যে কোনো কিছু কি হাতের মাধ্যমে করি, ঠিক আছে? হাতের মাধ্যমে যেহেতু করি, তো সংগঠনকে আমরা কি এই বাহুর সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? তাহলে সংগঠন বস্তু কি? বাহু। ওকে, সংগঠন ইকুয়ালস টু কি? আমরা বাহু। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি এর প্রবক্তা কে বলো? জে আর টেরি, হেনরি ফেওয়েল, এফ ডব্লিউ টেইলর, এফ ডি লুথান্স। কি হবে এটা একটু দেখো। এটা একটু দেখো। ওকে, পরিকল্পনাকে মস্তিষ্কের সাথে, হ্যাঁ পরিকল্পনাকে আমরা মস্তিষ্ক বলি কেন বলতো? একটা মানুষের কি হবে না হবে, কি করা উচিত, ভালো মন্দ, এটা কোথায় থেকে? আমরা ব্রেন থেকে করি। সো পরিকল্পনা কাজটা কি? পরিকল্পনা এটাই করে, ভাবে হ্যাঁ আমার ভবিষ্যতে কি হবে না হবে, প্রতিষ্ঠানটা কিভাবে চলা উচিত। সো ভাবাভাবির কাজটা তো কি করে? পরিকল্পনা করে। সো এটা আমরা ব্রেনের সাথে তুলনা করতেই পারি। ওকে, আচ্ছা, রেদওয়ান শেখ আনসার করছে সি, এফ ডব্লিউ টেইলর। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি বলতো? অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? প্রশাসন, ঠিক আছে? প্রশাসন। সো প্রশাসনিক ব্যবস্থাপনা। সো প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? অনেকে ভুল করতেছো, কে ভুল করতেছো, রাইট করতেছো, এটা কিছু বলবো না, বাট ভুল করতেছো, ঠিক আছে? বাট এই মোমেন্টে ভাইয়া এই ভুলগুলো আসলে মানাটা কষ্টকর নিজের জন্য, ঠিক আছে? সো ব্যবস্থাপনার জনককে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, প্রশাসনিক ব্যবস্থাপনার জনককে, এগুলো তো একদম বেসিক জিনিস, ঠোঁটের আগায় থাকবে, ঠিক আছে? তাহলে কি হেনরি ফেল প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে ভাই? প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে? এটা জানো না তোমরা? ভুল করো কেন? অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে সংশ্লিষ্ট আইনের কত নাম্বার ধারায় বলা হয়েছে বলো? ওকে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, সবাই একটু দ্রুত আনসার করে যে কি হবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন নিয়ে কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? হ্যাঁ, 29, 39, 32, 49। ওকে, একটু সবাই বলো। 13B, ফারিহা তুলি, ওকে, আফরোজা পারুন রাখি, ওকে, আবিদা সিদ্দিক বলছে অবাণিজ্য। না ভাইয়া, অবাণিজ্যের জন্য না, এটা বাণিজ্যের জন্য। ওকে, বাণিজ্যের জন্য ভাইয়া, অবাণিজ্য না। আচ্ছা, তাহলে বিলোপ সাধন সম্পর্কে ভাই এইটা তোমরা সবাই জানো যে কি
39। ওকে, ভুল করিও না ভাই, এই মোমেন্টে ভুল করলে খারাপ লাগবে, বুঝছো? কোম্পানি সংগঠনের মুনাফা বন্টনে ন্যূনতম সতেরো কত ভাগ সংরক্ষিত তহবিলে রাখতে হয়? বলো, এখানে অপশন তো আছে, এটা তো তোমাদের মুখস্থই। হ্যাঁ, সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট রাখতে হয়। আরেকটা কোশ্চেন যেটা আসে উন্নয়ন তহবিল, সো তোমরা দুইটাই অ্যান্সার করো, উন্নয়ন তহবিলে কত রাখতে হয়। ওকে, সংরক্ষিত তহবিল আর উন্নয়ন তহবিল। তো সমবায় সমিতি থেকে এই দুইটা কোশ্চেন আসে যে কত পার্সেন্ট রাখতে হয়। ঠিক আছে, উন্নয়ন তহবিলে কত আর হচ্ছে আমার কি বলে সংরক্ষিত তহবিলে কত। ঠিক আছে, সংরক্ষিত তহবিলে কত আর উন্নয়ন তহবিলে কত। ওকে, আচ্ছা 15%। হ্যাঁ, সো কি হবে বলো? সংরক্ষিত তহবিলে 15% আর উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3%। এই কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, সো এই জন্য অল্প কিছু কোশ্চেন আমি রেখেছি যেগুলো তোমাদের জন্য ইজি হবে। প্রত্যয়নপত্র কে ইস্যু করে? প্রত্যয়নপত্র কি জানো তো? এলসি মানে কি? লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই এলসিতে কয়টা পক্ষ জড়িত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ কয়টা কয়টা পক্ষ জড়িত? ওকে, এটা একটু তোমরা জানাও যে একটা উন্নয়ন তো সরি প্রত্যয়নপত্র ইস্যু কে করে আর কি কয়টা পক্ষ জড়িত থাকে এই প্রত্যয়নপত্রর সাথে। ওকে, রিয়াদ মজুমদার আনসার করছে, ফাইন। লুবনা আক্তার আনসার করছে, হ্যাঁ। সো প্রত্যয়নপত্র ইস্যু করে হচ্ছে কে? ব্যাংক করে। প্রত্যয়নপত্র জিনিসটা কি? প্রত্যয়নপত্র কোথায় লাগে? প্রত্যয়নপত্র লাগে হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। কোথায় লাগে ভাই? আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। সো আমদানি রপ্তানি বাণিজ্যে কি হয় বেসিক্যালি? আমদানি রপ্তানিতে ধরো একজন একটা পণ্য আনবে, হ্যাঁ, অন্য কোনো একটা দেশ থেকে, বিদেশ থেকে। সো কেনাকাটার ক্ষেত্রে কি করা হয়? সাধারণত যে কেনে সে আগে টাকাটা কি করবে, মানে সরি মানে কি করবে, যে রপ্তানিকারক সে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, পরে সে টাকাটা দিবে। হ্যাঁ, সো এখন এই ক্ষেত্রে ধরো যে পাঠাবে, মানে যে কারো দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, আমি ধরো কি করলাম, কি উর্মি আমার থেকে লাইক ধরো একটা ফোন কিনবে। সো আমি বললাম যে হ্যাঁ তুমি কি করো, আমি ফোনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি টাকা পাঠিয়ে দেবে। এখন আমি উর্মির কাছে ধরো ফোনটা যে পাঠাবো, বিশ্বাস কি উর্মি যে আমাকে টাকাটা ফেরত দিবে বা টাকাটা দেবে? হ্যাঁ, সো এখানে তো একটা বিশ্বাসের বিষয় আছে। তো এখানে কি হবে যে আমি যেহেতু ফোনটা আগে পাঠাবো, এখন ও যে টাকাটা দিবে এটার একটা নিশ্চয়তা লাগবে, গ্যারান্টার লাগবে। গ্যারান্টিটা কে দেয়? ব্যাংক দেয়। সো এইটা কে দেয়? আমদানিকারকের পক্ষে ব্যাংক দেয়। সো কি করবে? আমদানিকারক কি করতেছে? সে পণ্য আনবে বিদেশ থেকে, তার মানে কি পণ্যটা তার কাছে আগে আসবে, এখন টাকাটা তার দেওয়া লাগবে। এখন সে যদি না দেয়, ব্যাংক বলে যে এ যদি না দেয় টাকাটা আমি নিজে দিব। ঠিক আছে, তাহলে ইস্যুটা কে করে? ব্যাংক করে। কার পক্ষে করে? আমদানিকারকের পক্ষে করে, মানে আমদানিকারকের প্রতিনিধি হয়ে ব্যাংক এটা করে। কাকে করে? কার অনুকূলে, কার সুবিধার জন্য করে? রপ্তানিকারকের সুবিধার জন্য, মানে সে যেন টেনশনে না থাকে। ওকে, তাহলে কি হবে? তাহলে এই তিনটা পক্ষ জড়িত থাকে প্রত্যয়নপত্রের ক্ষেত্রে। তাহলে তোমাকে বলতে পারে প্রত্যয়নপত্র, হ্যাঁ, ব্যাংক ইস্যু করে কার পক্ষে? পক্ষ হচ্ছে কি? পক্ষ আমদানিকারকের পক্ষে। আর যদি বলে কার অনুকূলে, হ্যাঁ, অনুকূল হচ্ছে কি? রপ্তানিকারকের অনুকূলে, মানে যেন রপ্তানিকারকের টেনশনটা কমে। ওকে, আচ্ছা, ওকে। সো সবাই ভালো করে এক্সাম দিয়ে আসো। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু বলি, তোমরা এক্সাম দিয়ে আসো যেন তোমাদের কি করা লাগে না লাগে, যেন গুচ্ছে পড়া না লাগে। হ্যাঁ, আর যদি তোমাদের কারো এরকম হয় যে আমি আর কোথাও এক্সাম দিচ্ছি না, রাবিতে এক্সাম দিচ্ছি না, এরকম কেউ যদি থাকো ক্লাসে, তুমি গুচ্ছ প্রিপারেশন নাও। হ্যাঁ, তাহলে আমাদের 2.0-তে এনরোল করতে পারো। বাট তোমরা যারা রাবিতে দিচ্ছ তাদের জন্য আমার মন থেকে দোয়া, যেন তোমার আর গুচ্ছ টুচ্ছ যেন কি না পড়া লাগে, রাবিতের জন্য হয়ে যায় তোমাদের স্বপ্ন পূরণ। ওকে, আচ্ছা, নিচের কে এক্স ও ওয়াই দুটির প্রবর্তক, ওয়াই তত্ত্বের দুটি প্রবর্তক? সো এক্স ওয়াই থিওরি। ঠিক আছে, এক্স ওয়াই থিওরি। ওকে, এক্স ওয়াই থিওরি। সো এক্স ওয়াই থিওরি
প্রবর্তককে, হু ইজ দ্য ফাদার। সো এক্স ওয়াই থিওরির ক্ষেত্রে আমি ভাই বলছিলাম যে কি এবার মনে রাখতে এক্স ওয়াই ম্যাক্সি, ম্যাক্সি মানে কি ম্যাকগ্রেগর, এই যে ম্যাকের, হ্যাঁ ম্যাকের ম্যাক এক্স ওয়াই, ঠিক আছে। সো ম্যাক্সি, সো এক্স ওয়াই থিওরির জনক হচ্ছে কে, ডগলাস ম্যাকগ্রেগর। উইলিয়াম জি ওচি কি করছে বলো তো? উইলিয়াম জি ওচি কেন সে বিখ্যাত, সে কিসের প্রবর্তক, এটা তোমরা আনসার করো, ঠিক আছে। আর মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এটা তো জানোই, হ্যাঁ। সো উইলিয়াম জি ওচি কেন সে মানে এতটা রিনাউন্ড ম্যানেজমেন্টে, বলো তোমরা এটা আনসার করো, উইলিয়াম জি ওচি কেন, এটাও আনসার করো। প্রেষণামূলক উপাদান নয় কোনটি? সো আমরা জানি যে কি আমাদের যে ইয়ে আছে দ্বি উপাদান তত্ত্ব, কার ওইটা দ্বি উপাদান তত্ত্বকার, হাজবার্গ, হ্যাঁ হাজবার্গের দ্বি উপাদান তত্ত্ব, ওকে। বলো হথর্ন স্টাডিজের প্রবর্তককে, হথর্ন স্টাডিজের জন্য কে বেশি বিখ্যাত? আচ্ছা, হাজবার্গের দ্বি উপাদান তত্ত্বে একটা আছে কি আমার প্রেষণামূলক, প্রেষণা বা অন্তর্নিহিত, হ্যাঁ। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা হাইজিন উপাদান, তাই না? হাইজিন, ওকে। আচ্ছা, তাহলে দেখো হার্জবার্গের দ্বি উপাদান তথ্যে এই প্রেষণামূলক উপাদান আর রক্ষণাবেক্ষণকারী উপাদান। এখন প্রেষণামূলক উপাদান কোনগুলা? প্রেষণামূলক উপাদান ওইগুলাই যেগুলা দিলে তুমি কি হও, প্রেষিত হও, মানে তোমার খুশি খুশি লাগে, যে এক্সট্রা মনে হয় যে ভাই এটা আমার ওই রকম পাওয়ার কথা ছিল না, হ্যাঁ। সো কি হলো, আমি পাইলাম, আমার খুশি লাগতেছে, ওকে। সো খুশি লাগতেছে, তো এইটা হচ্ছে কি প্রেষণা, তাই না? আর রক্ষণাবেক্ষণকারী কি, রক্ষণাবেক্ষণকারী বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো থাকবে, এটাই স্বাভাবিক, এটা সিস্টেম, যদি না থাকে তাহলে হচ্ছে কি আমি তো ইয়াতে থাকবো না, এখানে কাজই করব না, হ্যাঁ। এই টাইপের যেই বিষয়গুলো আছে এগুলোকে বলে কি রক্ষণাবেক্ষণকারী। মানে একটা প্রতিষ্ঠানে এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তুমি প্রতিষ্ঠানে কাজ করবা, তোমার বেতন থাকবে, এটা স্বাভাবিক, হ্যাঁ। তুমি একটা প্রতিষ্ঠানে কাজ করবে, ওখানে কাজের পরিবেশ থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকতেই হবে, না থাকলে তুমি ওখানে কাজ করবাই না, আসবাই না, ঠিক আছে, হ্যাঁ। এখন ধরো তুমি যদি কি হও, ধরো তুমি কাজ করতেছো, তুমি জানো যে অফিসের একটা কাজ, এটা তোমার দায়িত্বের মধ্যে, তুমি কাজ করবা, হ্যাঁ তুমি কাজ করবা। সো তুমি কাজ করবা, বেতন পাবা এটার জন্য, এটা হচ্ছে কি রক্ষণাবেক্ষণকারী জিনিস। এখন তুমি কাজ করছো, তুমি সফল হয়েছো, সফল হওয়ার পর তোমার একটা গিফট দিছে, বোঝা যায় এই মাসে সেরা এমপ্লয়ি হয়েছে কি, লাইক ধরো যে কি তুলি, ঠিক আছে। সো ও কি হবে, একটু মোটিভেটেড ফিল করবে, আরে আমাকে তো রিকগনিশন দিচ্ছে, পুরস্কার দিল, গিফট দিল। এই জিনিসগুলো কি হয়, প্রেরণা দেয় তোমাকে, ওকে। আর প্রেষণা আবার অনেকগুলো আছে, আর্থিক প্রেষণা, অনার্থিক প্রেষণা, এই টাইপের অনেক জিনিস আছে, ঠিক আছে। যেখানে বলছে প্রেষণামূলক উপাদান নয় কোনটি? সো সাফল্য, স্বীকৃতি, হ্যাঁ সাফল্য স্বীকৃতি পাওয়া, এটা কি তোমাকে কি করবে, অনুপ্রাণিত করবে। বা চাকরির নিরাপত্তা, চাকরি করলে নিরাপত্তা দিতে হবে, চাকরির যেন একটা সিস্টেম থাকবে, হ্যাঁ চাকরি তোমার হুটহাট যাবে না, এটা তো একটা সিস্টেম, এটা থাকতে হবে, এটাই হচ্ছে কি যেটা থাকতে হবে, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। যেখানে বলছে কোনটা প্রেষণামূলক উপাদান নয়, তাহলে চাকরির নিরাপত্তা প্রেষণামূলক নয়, সাফল্য স্বীকৃতি এগুলো হচ্ছে প্রেষণামূলক, আর চাকরির নিরাপত্তা এটা হচ্ছে কি স্বাভাবিক থাকতে হবে, এটাই হচ্ছে কি রক্ষণাবেক্ষণকারী। তাহলে এটা হচ্ছে কি আমার প্রেষণামূলক উপাদান নয়, ওকে। প্যাটেন্ট ও ডিজাইনের অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্ট সনদের বৈধ সময়কাল কত বছর? সো এটা সবাই জানো যে বাংলাদেশে প্যাটেন্ট কি, এটা তো জানো তো, প্যাটেন্ট কি বলো তো, জানো প্যাটেন্ট হচ্ছে কি, মানে তুমি নতুন কোনো কিছু যখন কি করবা, হ্যাঁ আবিষ্কার করবা তোমার বুদ্ধিকে কাজে লাগায় নতুন কিছু আবিষ্কার করলে তোমাকে ওই জিনিসটার প্রতি বাণিজ্যিকীকরণ, উৎপাদন,
হ্যাঁ, সব কিছুর জন্য তোমাকে একক আধিপত্য, মানে তুমি করতে পারবা, কেউ কিছু করতে হলে তোমার অনুমতি নিতে হবে, এরকম একটা একক আধিপত্য দিবে তোমাকে গভর্নমেন্ট। এটাকে আমরা বলি প্যাটেন্ট। সো প্যাটেন্ট দেওয়া হয় বাংলাদেশে, দেওয়া হয়, হ্যাঁ বাংলাদেশে বিডি, বিডির জন্য 16 বছর, আর আমেরিকাতে 17 বছর। ঠিক আছে, আমেরিকা। ওকে, তাহলে বাংলাদেশে প্যাটেন্ট সনদের বৈধ কত, 16 বছর। আচ্ছা, এলটন ম্যাও, হরথন স্টাডিজ, ওকে, হরথন স্টাডিজ কে, এলটন ম্যাও। কে জানি অ্যাডাম স্মিথ বলছে, অ্যাডাম স্মিথ কেন আসবে ভাই? আচ্ছা, প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রথম কাজ কি? কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো, আমরা কর্মী সংস্থানের অনেকগুলো ধাপ আছে, তাই না? আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখছি, হ্যাঁ। সো অনেকগুলো ধাপ আছে, এর মধ্যে সর্বপ্রথম বা মেইন কাজ হচ্ছে কি, কর্মী নিয়োগ করতে হলে প্রথমে কি করতে হবে, কর্মী আমার অফিস পর্যন্ত নিয়ে আসতে হবে, পরে না হয় আমি পরীক্ষা নিব, যাচাই বাছাই করব, অনেক কিছু করব, হ্যাঁ। প্রথম কাজ কি ভাই? কর্মী সংগ্রহ করা। সংগ্রহ করা মানে তুমি 100 জন পরীক্ষা দিবে, হ্যাঁ। ধরো তুমি ভাই রাবিতে কি করবা, ধরো এখানে কি কর্মী নিয়োগের জায়গায় ধরো যে ছাত্র নির্বাচন করবে, হ্যাঁ, পরীক্ষার নিচ্ছে রাবি তোমাকে, সেখানে প্রথমে কি করছে, সবাইকে আবেদন করাইছে। এটা হচ্ছে কি কর্মী সংগ্রহ, প্রথম আবেদন করাটা হচ্ছে কর্মী সংগ্রহ। এরপরে তোমার যাচাই বাছাই করা, এটা হচ্ছে কর্মী নির্বাচন। এই যে এখন স্টুডেন্ট নির্বাচন করবে, হ্যাঁ, যে তোমাদের পরীক্ষার মাধ্যমে দেখবে যে তোমার স্টুডেন্ট কি ঠিক আছে কিনা। এরপরে যখন নির্বাচিত হয়ে যাবা পরীক্ষার মাধ্যমে, তখন তোমাদের একটা ধরো যে একটা গাইডলাইন ক্লাস নিবে, বা শুরুতে ওই যে কি বলে আইস ব্রেক করে কিছু নিয়ম শৃঙ্খলা শিখাবে, এটা ধরো প্রশিক্ষণ টাইপের। ওকে, তাহলে এখানে কি হবে, প্রথম কাজ হচ্ছে কর্মী সংগ্রহ। নিচের কোন ধরনের নেতৃত্বে অনুসারীরা বেশি স্বাধীনতা ভোগ করে থাকে? বলো, অনেক বেশি অবাধ স্বাধীনতা কোথায় থাকে? গণতান্ত্রিক। গণতান্ত্রিক কি হয়, সবার থেকে কি করা হয়, সবাইকে এঙ্গেজ করা হয়, সবার থেকে পরামর্শ নেওয়া হয়, সবাই কি চায় না চায়, কর্মীরা আর কি, কর্মীদের সাথে আলাপ আলোচনা করা হয়, এটাকে গণতান্ত্রিক বলে। অংশগ্রহণমূলকটাও এই গণতান্ত্রিকের মতোই, এখানে কর্মীদের একটা বিশেষ অংশগ্রহণমূলক অবস্থান থাকে, তারা তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলতে পারে। সো এবার স্বৈরতান্ত্রিক কি, ওখানে কারোর সাথে আলাপ আলোচনা করা হয় না, নেতা যা চায় তাই হবে, হ্যাঁ। আর ফ্রি রেনের বাংলাটা অবশ্যই তোমাদের জানা উচিত। আচ্ছা, মানে কি এ বলতেছো, এ কোনটার কথা বলতেছো, 20 না 19, আই ডোন্ট নো, মনে হয় মেসেজ মানে কমেন্ট পরে আসে কিছুক্ষণ। সো ফ্রি রেন মানে কি, লাগামহীন। সো লাগামহীন নেতৃত্ব তোমরা সবাই জানো, যেখানে কোনো লিমিট থাকবে না, হ্যাঁ। কর্মীদের উপর কোনো কি, কোনো কিছু চাপাই দেওয়া হবে না। নেতারা এখানে কি করে না, কোনো ভ্যালু অ্যাড করে না, নেতা কর্মীদেরকে ছাইরা দেয়, কর্মীরা উঠতে থাকে তাদের মন মতো, অবাধ স্বাধীনতা। ঠিক আছে, বলতে ঝাপসা দেখায় কেন, ঝাপসা দেখায় তোমার নেট স্লো, এই জন্য। আচ্ছা, তাহলে এখানে কি হবে ভাই, ফ্রি রেইন বা লাগামহীন নেতৃত্ব, যেখানে অবাধ স্বাধীনতা ভোগ করে। কারিগরি দক্ষতা বিশেষত কি প্রয়োজন, দক্ষতা বিশেষত প্রয়োজন হয় কাদের জন্য? উচ্চ পর্যায়ে, মধ্য পর্যায়ে, প্রথম লাইন, সকল পর্যায়ের ব্যবস্থা। কারিগরি দক্ষতা মানে তো বুঝছো, হাতে কলমে কাজ জানা, হাতে কলমে কাজ জানা। ধরো তুমি একটা ফ্যাক্টরিতে আসো, ধরো তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আসো, এখন মেশিন চালানো, এই দক্ষতাটা কার থাকা বেশি প্রয়োজন? যে ওই প্রতিষ্ঠানের বস তার, নাকি যে এই প্রতিষ্ঠানের ধরো যে লোয়ার লেভেল আছে, যে এটা কাজ করবে বা যে কর্মীদের দেখভাল করবে, তার লাগবে? অবশ্যই, অবশ্যই কাদের লাগবে, অবশ্যই কি লোয়ার লেভেল যারা আছে, হ্যাঁ। সো লোয়ার লেভেলে যারা আছে এদেরকে আমরা কি বলি, ফার্স্ট লাইন, হ্যাঁ, ব্যবস্থাপক। ওকে, সো ফার্স্ট লাইন ব্যবস্থাপক, ধরো সুপারভাইজার, হ্যাঁ, সুপারভাইজার টাইপের যারা আছে, যারা দেখভাল করে, একদম যারা কর্মী, মাঠ পর্যায়ের কর্মী, তাদেরকে যারা সরাসরি ট্রেন আপ করায় বা দেখভাল করে, তারা। ওকে, টেবিল এ কথাটি জড়িত কিসের সাথে? বলো, টেবিল এ কিসের সাথে জড়িত? টেবিল এ, এটা সবাই জানার কথা। যৌথ মূলধনী কোম্পানি থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে, এবারও আসবে। ওকে, বলো কি হবে? 21C।
হ্যাঁ, তাহলে ভাই 22 কি হবে? 22 ইমতিয়াজ ভুইয়া, দেবাস্মিতা পূর্ণা, আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে কি হবে? টেবিল এ কথাটি কিসের সাথে জড়িত? টেবিল এ কিসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? আমরা জানি যে আমাদের দুইটা দলিল আছে, একটা হচ্ছে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী। পরিমাণ নিয়মাবলীতে কি আমার অভ্যন্তরীণ দায় দায়িত্ব ক্ষমতা এগুলো বন্টন করা হয়। এখন কোনো কারণে যদি আমি পরিমাণ নিয়মাবলী তৈরি না করি, হ্যাঁ তৈরি না করি, তাহলে আমাদের কোম্পানি আইনের যেই মানে রেজিস্ট্রেশন করতে গেলে তাদের একটা বেসিক রুলস থাকে যে কোম্পানি কিভাবে পরিচালিত হবে। সো ওই বেসিক যেই রুলসটা থাকে সেটা হচ্ছে কি টেবিল এ বা হচ্ছে কি টেবিল 1, হ্যাঁ এটা বলে। ওকে, সো তফসিল 1 আর কি, বুঝছো? তফসিল 1 বা টেবিল এ, তফসিল 1, তফসিল তফসিল 1 বা হচ্ছে কি টেবিল 1, সরি টেবিল এ, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি পরিমেল নিয়মাবলী যদি তৈরি না থাকে তাহলে আমাদের বাই ডিফল্ট এই যে কোম্পানি আইনে যেই রুলসগুলা থাকে, হ্যাঁ টেবিল একে মানে একটা পরিমেল নিয়মাবলী বা একটা প্রতিষ্ঠান কিভাবে রান হবে, অভ্যন্তরীণ দায় দায়িত্ব কিভাবে বন্টিত হবে, তফসিল 1 বা টেবিল এ তে বর্ণনা করা থাকে। সো কেউ যদি এটা না তৈরি করে তাহলে হুবহু সে এইটা ব্যবহার করতে পারে যেটা প্রতিষ্ঠান থেকে তোমাকে গাইডলাইন হিসেবে দেওয়া হয়। ওকে, আর বিবরণপত্র কাদের লাগবে বলো তো? পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেটের লাগে না। কারণ কি বিবরণপত্র তাদেরই লাগে যারা জনগণ থেকে কি মূলধন সংগ্রহ করতে চায়। সো ওখানে তাদের বিস্তারিত সবকিছু বলা লাগে বিবরণপত্র। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি তো জনগণ থেকে অবাধে শেয়ার বিক্রি করতে পারে না প্রাইভেট পাবলিকের মতো। সো দ্যাটস ওয়াই তাদের লাগে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশ? তো পরিবেশ তো তোমরা জানোই। দেখো আইন করা, কোনো কিছু নিয়ম করা, এইটা হচ্ছে কি আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত হয়। কোনো কিছু নিয়ে তুমি একটা রুলস করলা, নিয়ম করলা, বাট আইনগত এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে দেশে স্থিতিশীলতা না অস্থিতিশীলতা, এটা পুরোপুরি রাজনীতির উপরে নির্ভর করে। ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামাজিক পরিবেশ কোনগুলা? হ্যাঁ, এরপরে অর্থনৈতিক পরিবেশ, টাকা পয়সা রিলেটেড, মাথাপিছু আয়, হ্যাঁ বা ইনফ্লেশন, হ্যাঁ ডিফ্লেশন, হ্যাঁ রেমিটেন্স, এই সব কিছু কি অর্থনীতিকের উপাদানের মধ্যে পড়বে। অর্থনৈতিক নিয়ে কোয়েশ্চেন আসে অনেক বেশি, সো এটা একটু জেনে রাখবা। জিএসটি 2.0 কাদের জন্য লাগবে? যারা জিএসটিতে পড়তে চাও এবং অন্য কোথাও এক্সাম দিচ্ছ না, তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। ইআরজি থিওরি, ইআরজি থিওরি কি? ইআরজি এক্সিস্টেন্স রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ, এটা সবাই জানো ফুল ফর্ম। সো ইআরজি থিওরি, এটার ফাদারকে ক্লেটন এলডারফার্ড, তাই না? ইআরজি কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? সামরিক সংগঠন তো তোমরা সবাই জানো, যেখানে কি থাকবে, একজন সুপ্রিম বস থাকবে, সে যা বলবে তাই হবে, এবং ক্ষমতা কি হয় নিম্নমুখী হয়, উপর থেকে নিচের দিকে সিরিয়াল অনুযায়ী নামতে থাকে, এবং একক বস থাকবে। ওকে, সো এটা কি? সো সামরিক সংগঠনের সাথে আমরা কোনটার মিল পাই? অবশ্যই সরলরৈখিক। ওকে, সো সরলরৈখিকের মিল পাই। ওকে, সো আজকে আমি তোমাদের আর সময় নিব না। আমাদের মোটামুটি লাইক প্রিপেয়ার বেসিক কিছু মেইন কোয়েশ্চেন যেগুলো তোমাদের জন্য প্রয়োজন ছিল, হ্যাঁ এগুলো কিছু দেখাইছি। সো বাকিটা তোমরা একটু তোমাদের মতো এখন যেটা করবা, যে ওভারঅল একটা ওভারভিউ দিব সবগুলো সাবজেক্ট, শুধু মার্কেটিং বা শুধু ম্যানেজমেন্ট বা শুধু অ্যাকাউন্টিং বা শুধু ইংরেজি পড়লে তো হবে না, সবগুলোরই একটা বেসিক আইডিয়া তোমার থাকা লাগবে। হ্যাঁ, সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকলে বলতে পারো। হ্যাঁ, আর যদি তোমাদের আর কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা না থাকে বা কোনো কিছু বলার না থাকে, হ্যাঁ তাহলে তোমাদের সবারকে শুভকামনা জানিয়ে এবং তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রেখে আজকের মতো আমি বিদায় নিব। বাট আমি কিছুক্ষণ সময় নিচ্ছি যেন তোমরা কোয়েশ্চেন করো, কোনো কিছু জানা থাকলে করতে পারো, আর না হলে আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি হবে। বাট যাওয়ার আগে আমি যেটা বলছি, তোমরা একটু পেপারগুলো সব কিছু গুছিয়ে রাখো, তোমাদের অ্যাডমিট কার্ড সহ অন্যান্য পেপারস যা লাগে ওগুলো গুছিয়ে রাখো, এবং অবশ্যই টাইমলি যাবা। তোমাদের যে সময় বলে আধা ঘন্টা আগে, সো একটু আগে বের হবা। বাংলাদেশের রাস্তাঘাটের পরিস্থিতি তো বলা যায় না,
সো অনেক ট্রাফিক থাকে, দ্যাটস ওয়াই একটু হাতে সময় নিয়ে বের হবা, স্পেশালি যাদের ঢাকায় সিট পড়ছে তাদের। হ্যাঁ, অ্যান্ড তোমরা যেটা বললাম যে খেয়াল রাখবা যেন সব কিছু নাম, রোল, সেট এগুলো ঠিকঠাকভাবে দাগাচ্ছ, এবং যেটা বলেছি লাস্ট ক্লাসে যে তোমরা চেষ্টা করবা যেন ভালো আনসার করে আসতে পারো, যে মানে একদম বেশি ছেড়ে আসাটা উচিত না। হুম, বেশি ছেড়ে আসলে হয় কি তুমি অংশগ্রহণই করলা না, ভুল না রাইট কনফিউশন তো অনেক থাকবে। হ্যাঁ, সো তোমাদের সাথে আমাদের অনেক দিনের জার্নি, অনেক লং জার্নি। আশা করি, আমি চাই তোমাদের সাথে আমাদের জার্নিটা দ্রুত ক্লোজ হোক, যেন তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। ঠিক আছে? সো তোমাদের এই দীর্ঘ জার্নিতে আশা করি তোমাদের যেই চাওয়া পাওয়া, তোমাদের চাহিদাটুকু আমরা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তোমরা সন্তুষ্ট কিনা। আমরা চেষ্টা করেছি, এরপরেও অনেক ল্যাকিংস থাকতে পারে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, তোমরা আমাদেরকে পরামর্শ দিতে পারো ইনবক্সে যে কোনোভাবেই। ওকে, সো আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হবে। এখন একটা কোয়েশ্চেন করছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কি উর্মি ভাইয়া, না সরি তুলি বলছে, ভাইয়া আমাদের আগের বছরের কোয়েশ্চেন ব্যাংক থেকে কি করতে পারে? রাবির ক্ষেত্রে আমার স্পেশাল পরামর্শ, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে যাবা, প্রিভিয়াস মানে কোয়েশ্চেন ব্যাংক দেখে যাবা লাস্ট নাইট। সো একটু দেখে যাবা, কারণ রাবি অনেক বেশি প্রিভিয়াস রিপিট করে। সো বিষয়টা এমন না যে গত বছর থেকে রিপিট করবে। সো তুমি 5-10 বছরের কোয়েশ্চেন জাস্ট রিড আউট করে যাবে। এখন তো তোমার আর ব্যাখ্যা বা কোনো কিছু পড়া দরকার নেই, তোমার সব পড়া হয়ে গেছে। বাস লাস্ট মোমেন্টে তুমি নিজেকে বুস্ট করার জন্য, হ্যাঁ, নিজের কনফিডেন্স গ্রো করার জন্য এটা করতে পারো। ওকে, সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সো ভাইয়ের জন্য দোয়া করবা, আইস এডুকেশনের জন্য দোয়া করবা। হ্যাঁ, আমরা তোমাদের সাথে সরাসরি দেখা করতে চাই ইনশাল্লাহ, সংবর্ধনা অনুষ্ঠানে যেন তোমাদের সাথে পরবর্তী দেখা হয়। হ্যাঁ, রাবি সংবর্ধনা প্রোগ্রামে এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।